প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। শুভ সকাল। তোমাদেরকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আর আজ আমরা যথারীতি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়ের উপরে আজকে আমাদের দ্বিতীয় লেকচার হবে। তো আজকে যে টপিকটির উপর আমরা কথা বলবো সেটি হলো পিএন জাংশন। তো পিএন জাংশন এই টপিকটির উপরে কথা বলার পূর্বে আমরা একটু গত ক্লাসে যে টপিকগুলোর উপরে আলোচনা করেছি সেগুলো একটু রিভিউ করতে চাই। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর হলো যে সকল পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি, সে সকল পদার্থকে বলা হয় সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী। পর্যায় সারণীর চতুর্থ সারির যে মৌলগুলো রয়েছে যেমন সিলিকন, জার্মেনিয়াম, এগুলো আসলে সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী। আর এই সেমিকন্ডাক্টর মূলত দুই প্রকার, একটি হলো বিশুদ্ধ সেমিকন্ডাক্টর বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, আরেকটা হলো দূষিত বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। আর যে দূষিত যে সেমিকন্ডাক্টর সেটি আবার দুই প্রকার, একটি পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটি হলো এন টাইপ সেমিকন্ডাক্টর। তো এই পি টাইপ যে সেমিকন্ডাক্টর এবং এন টাইপ যে সেমিকন্ডাক্টর আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এই একটি পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটি এন টাইপ সেমিকন্ডাক্টরের সমন্বয়ে তৈরি হয় পিএন জাংশন। তাহলে প্রশ্নটা হলো পিএন জাংশন কিভাবে তৈরি হয়, অর্থাৎ একটি পি টাইপ সেমিকন্ডাক্টর এবং একটি এন টাইপ সেমিকন্ডাক্টরের সমন্বয়ে পিএন জাংশন তৈরি হয়। কথাটা ক্লিয়ার? আর যেহেতু এই পিএন জাংশন দুইটি সেমিকন্ডাক্টরের সমন্বয়ে তৈরি, সেজন্য পিএন জাংশনকে সেমিকন্ডাক্টর ডায়োড বলা হয়। সেমিকন্ডাক্টর ডায়োড, তার মানে যেটি পিএন জাংশন সেটি কি সেমিকন্ডাক্টর ডায়োড। আর এই পিএন জাংশন আবার একদিকে তড়িৎ পরিবহন করে, সেজন্য এই পিএন জাংশনকে সেমিকন্ডাক্টর রেকটিফায়ার বলা হয়। কথাটা ক্লিয়ার? তাহলে সেমিকন্ডাক্টর পিএন জাংশনকে বা পিএন জাংশন ডায়োডকে বা সেমিকন্ডাক্টর ডায়োডকে কেন রেকটিফায়ার বলা হয়? কারণ পিএন জাংশন ডায়োড একদিকে তড়িৎ পরিবহন করে। কথাটা ক্লিয়ার? সেজন্য যেহেতু পিএন জাংশন ডায়োড বা সেমিকন্ডাক্টর ডায়োড একদিকে তড়িৎ পরিবহন করে, সেজন্য একে সেমিকন্ডাক্টর রেকটিফায়ার বলা হয়। আসলে পিএন জাংশন কি একটি পি টাইপ আর একটি এন টাইপ সেমিকন্ডাক্টর জোড়া লাগিয়ে তৈরি করা হয়? ব্যাপারটা সেরকম না। অর্থাৎ একটি বিশুদ্ধ সেমিকন্ডাক্টর ক্লাসকে এমনভাবে ডোপায়ন করা হয়, আমরা গত ক্লাসে বলেছিলাম ডোপায়ন বা ডোপিং কাকে বলে। বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে সুনিয়ন্ত্রিত উপায়ে উপযুক্ত মাত্রায় ভেজাল মিশানোকে ডোপিং বা ডোপায়ন বলে। কথাটা ক্লিয়ার? তো একটি বিশুদ্ধ সেমিকন্ডাক্টর আর ক্রিস্টালকে এমনভাবে ডোপায়ন করা হয় যাতে একদিকে পি টাইপ আর অন্যদিকে এন টাইপ অঞ্চলের উদ্ভব হয় এবং মাঝে একটি জাংশন তল বা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়। তো ধরো এই একটি পিএন জাংশন, এটা কিন্তু আমরা সিলিকন দিয়ে তৈরি করতে পারি, জার্মেনিয়াম দিয়ে তৈরি করতে পারি। তো দেখা গেল এটিকে এমনভাবে ডোপায়ন করা হয়েছে যে একদিকে পি টাইপ অঞ্চলের উদ্ভব হয়েছে আর একদিকে এন টাইপ অঞ্চলের উদ্ভব হয়েছে। আর এই মাঝখানের যে, এখানে দেখো পাশাপাশি তিনটি রেখা আছে, মাঝখানের যে রেখা এইটিকে বলা হয় জাংশন তল। কথাটা ক্লিয়ার? এই রেখাটির নাম জাংশন তল। আর যখন আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর শিখেছিলাম সেখানে দেখেছিলাম যে পি টাইপ অঞ্চলে অতিরিক্ত হোল থাকে আর অতি অল্প সংখ্যক মুক্ত ইলেকট্রন থাকে, আর এন টাইপ অঞ্চলে অতিরিক্ত মুক্ত ইলেকট্রন থাকে কিন্তু অতি অল্প সংখ্যক কি হয়, অতি অল্প সংখ্যক হোল থাকে। কথাটা ক্লিয়ার? তাহলে এখান থেকে আরো আমরা জানলাম কি, যে পি টাইপ সেমিকন্ডাক্টরে বা পি টাইপ প্রান্তে কি থাকবে, বহু সংখ্যক হোল থাকবে আর অতি অল্প সংখ্যক ইলেকট্রন থাকবে, মুক্ত ইলেকট্রন। আর এন টাইপ অঞ্চলে অতি অল্প সংখ্যক হোল বাট অতি মাত্রায় কি থাকবে, মুক্ত ইলেকট্রন থাকবে। কথাটা ক্লিয়ার হয়? আর এই যে পি টাইপ আর এন টাইপ এর যে সংযোগস্থল এটিকে বলা হয় জাংশন তল। আগেই বলেছি এই মাঝখানের রেখাটিকে আমরা কি বলবো, জাংশন তল। ক্লিয়ার কথাটা? এখন যখন এই পিএন জাংশনটি তৈরি হয়ে গেল, যেহেতু পি অঞ্চলে হোলের আধিক্য থাকে এবং এন অঞ্চলে ইলেকট্রনের আধিক্য থাকে,
সেজন্য ব্যাপনের নিয়ম অনুসারে পি অঞ্চল থেকে হোলগুলো এই জাংশন পার হয়ে এন অঞ্চলের দিকে, আর এন অঞ্চল থেকে মুক্ত ইলেকট্রনগুলো জাংশন পার হয়ে কি পি অঞ্চলের দিকে ধাবিত হবে। কথাটা ক্লিয়ার? আচ্ছা, যাতে কেন ধাবিত হবে? যাতে পি এবং এন অঞ্চলে ইলেকট্রন এবং হোলের সংখ্যা ঘনত্ব কি হয়? সমান হয়ে যায়। এবং পি অঞ্চল থেকে যখন আমরা আগে এন অঞ্চল বলি, এন অঞ্চল থেকে যখন মুক্ত ইলেকট্রনগুলো পি অঞ্চলে আসবে তখন সেখানে ধনাত্মক দাতা আয়নের উদ্ভব হবে, এবং এন অঞ্চল থেকে হোলগুলো যখন পি অঞ্চলে প্রবেশ করবে তখন পি অঞ্চলে ঋণাত্মক গ্রাহক আয়নের উদ্ভব হবে। এভাবে এদের ভিতরে যখন হোল এবং ইলেকট্রনের আদান প্রদান চলবে এবং এই ইলেকট্রন এবং হোল যখন অতি মাত্রায় বা ব্যাপক সংখ্যক ইলেকট্রন এবং হোলের এক পাশ থেকে আর এক পাশে যাওয়া যখন চলে যাবে, অর্থাৎ পি অঞ্চল থেকে যখন অতিমাত্রায় হোল এন অঞ্চলে চলে যাবে এবং এন অঞ্চলে যখন ইলেকট্রন ব্যাপক সংখ্যক কি পি অঞ্চলে চলে যাবে তখন এই ব্যাপন ক্রিয়াটি বন্ধ হয়ে যাবে। কারণটা কি? কারণটা হলো এখানে দেখো, এখানে এন টাইপ অঞ্চলে ধনাত্মক দাতা আয়ন, আর আমরা জানি যে এখানে হোলগুলো আছে এগুলোকে যদি আমরা ধনাত্মক হিসাবে কাউন্ট করি সেক্ষেত্রে এখানে ধনাত্মক দাতা আয়ন হোলগুলোকে আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে কি করে? রিপালস করে, বিকর্ষণ করে। সেজন্য এই হোলগুলোকে এন অঞ্চলে যেতে ধনাত্মক দাতা আয়ন কি করবে? বাধা প্রদান করবে। আবার এন অঞ্চল থেকে মুক্ত ইলেকট্রনগুলো যখন পি অঞ্চলে আসতে চেষ্টা করবে তখন ঋণাত্মক যে গ্রাহক আয়ন এই পি অঞ্চলে আছে সেগুলোকে কি করবে? মুক্ত ইলেকট্রনগুলোকে বাধা দিবে। অর্থাৎ তার মানে আমরা দেখলাম প্রথম দিকে কিন্তু তারা বাধার সম্মুখীন হয়নি, কারণ তখন এই উভয় অঞ্চলে এত সংখ্যক মুক্ত ইলেকট্রন বা হোল ছিল না। যখন পি অঞ্চলে অত্যাধিক মাত্রায় কি ঋণাত্মক গ্রাহক আয়নের সৃষ্টি হলো এবং এন অঞ্চলে ধনাত্মক দাতা আয়নের সৃষ্টি হলো তখন তারা একে অপরকে কি বাধা দিল, এবং এদের ভিতরে যে কি ব্যাপনের নিয়ম অনুযায়ী যে পি অঞ্চল থেকে এন অঞ্চলে ইলেকট্রন যাবে এবং এন অঞ্চল থেকে পি অঞ্চলে হোল চলে আসবে সেটি কি হবে? বাধাগ্রস্ত হবে। এবং অ্যাজ এ রেজাল্ট কি হবে? এখানে একটি ডিপ্লেশন লেয়ার, অর্থাৎ একটি নিঃশেষিত স্তর তৈরি হবে। আর এটিকে আমরা নিঃশেষিত স্তর বলছি। মাঝখানের যে দাগটি এটিকে আমরা বলেছিলাম জাংশন তল। আর এখন এই তিনটি দাগকে নিয়ে আমরা বলবো যে অঞ্চলটি সৃষ্টি হলো সেটি হলো কি ডিপ্লেশন লেয়ার, ইংলিশে বলে, আমরা বাংলায় নিঃশেষিত স্তর বলছি। কথাটা ক্লিয়ার? এখন এই যে নিঃশেষিত স্তর, এই নিঃশেষিত স্তরের আর যে পুরুত্ব সেটি হলো 10⁻⁻8 মিটার থেকে 10⁻⁻6 মিটার। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এই যে ডিপ্লেশন লেয়ার যেটা আমরা বলছি, এই ডিপ্লেশন লেয়ারের পুরুত্ব হলো 10⁻⁻8 মিটার থেকে 10⁻⁻6 মিটার। তার অর্থ এটি হলো 10⁻⁻8 থেকে 10⁻⁻6 মিটার। কিন্তু এর বাইরে যে অঞ্চলটি আছে সেটি কি তড়িৎ নিরপেক্ষ। আর এই অঞ্চলে দেখো যে অংশটি এন প্রান্তে আছে সেখানে কি ধনাত্মক আয়ন, আর যে অংশটি পি প্রান্তে আছে সেখানে কি হলো ঋণাত্মক আয়ন আছে, এবং এখানে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের কি হলো সৃষ্টি হলো। এবং এক সময় দেখা যাবে যে এখানে অর্থাৎ এই ডিপ্লেশন যে লেয়ার বা নিঃশেষিত যে স্তর, এখানে যে সচল ইলেকট্রনগুলো আছে সেগুলো কি হবে? সচল যে আয়নগুলো আছে সেগুলো এক সময় নিঃশেষ হয়ে যাবে, ভেনিশ হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? তখন এটিকে আমরা বলছি যে নিঃশেষিত স্তর। তো তোমাদের পরীক্ষায় 2 মার্কের কোশ্চেন আসতে পারে যে একটি পিএন জাংশনে কি করে ডিপ্লেশন লেয়ার সৃষ্টি হয়। তো তোমরা তখন এভাবে ফিগারটা এভাবে আনসার করবে। কথাটা ক্লিয়ার? আর এই যে ডিপ্লেশন লেয়ার আর যেখানে সৃষ্টি হলো, এটি যদি আমরা এই পিএন জাংশনটিকে যদি আমরা সিলিকন দ্বারা তৈরি করি সেক্ষেত্রে এই ডিপ্লেশন লেয়ারের যে পার্থক্য সেটা হবে 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট। আর এটিকে যদি অর্থাৎ 6 to 0.6 to 0.7 ভোল্টের ভিতরে হয়, আর যদি এটাকে আমরা জার্মেনিয়াম দ্বারা তৈরি করি পিএন জাংশনটি সেখানে হবে 0.2 to 0.3 ভোল্ট।
কথাটা ক্লিয়ার? অর্থাৎ সিলিকনের ক্ষেত্রে এই ডিপ্লেশন লেয়ারের যে বিভব পার্থক্য সেখানে হয় কত 0.6 টু 0.67 ভোল্ট। আর যদি জার্মেনিয়াম নিয়ে আমরা এই পিএন জাংশনটি তৈরি করি সেক্ষেত্রে এখানে যে বিভব পার্থক্য যে ডিপ্লেশন লেয়ার যে তৈরি হলো তার সেটার এটা হবে কত 0.2 টু 0.3 ভোল্ট। কথাটা ক্লিয়ার? এখন যদি এই পিএন জাংশনে আমরা কি করি বহিস্থ ভোল্টেজ বা বিভব পার্থক্য প্রয়োগ করি সেক্ষেত্রে কি হবে এই জাংশনের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। আবার বলছি যে এখন এই পিএন জাংশনে যদি আমরা বহিস্থ ভোল্টেজ প্রয়োগ করি বা এখানে আমরা একটি সেল বা ব্যাটারি যুক্ত করে দেই অর্থাৎ তড়িৎচালক শক্তি এখানে প্রয়োগ করি সেক্ষেত্রে বিভব পার্থক্য প্রয়োগ করি সেক্ষেত্রে কি হবে এখানে এই পিএন জাংশনের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। আর তবে সেটা নির্ভর করবে এই যে তড়িৎ প্রবাহিত হবে সেটা নির্ভর করবে যে আমরা এখানে যে বিভব পার্থক্য বা ভোল্টেজ প্রয়োগ করলাম সেটা আমরা কিভাবে প্রয়োগ করলাম অর্থাৎ পিএন জাংশনে যে আমরা বহিস্থ ভোল্টেজ বা বিভব পার্থক্য প্রয়োগ করলাম সেটা কিভাবে প্রয়োগ করলাম তার উপর ভিত্তি করে এই পিএন জাংশনের ভিতর দিয়ে কি তড়িৎ প্রবাহিত হবে। আর এই যে এখানে আমরা বহিস্থ ভোল্টেজ বা বিভব পার্থক্য প্রয়োগ করব এটা আমরা দুই ভাবে প্রয়োগ করতে পারি। একটি হলো সম্মুখী ঝোঁক বা ফরওয়ার্ড বায়াসের মাধ্যমে, আরেকটি হলো বিমুখী ঝোঁক বা রিভার্স বায়াসের মাধ্যমে। আচ্ছা দেখো তাহলে এখন আমরা যে টপিকটির উপরে কথা বলবো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য যে বায়াসিং আমরা যখন ট্রানজিস্টর করব তখন আমরা বায়াসিং সম্পর্কে কথা বলবো। আজকে শুধু আমরা সম্মুখ ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস সম্পর্কে কথা বলবো। ফরওয়ার্ড বায়াস আর একটা হলো রিভার্স বায়াস। ফরওয়ার্ড বায়াস কাকে বলে? ফরওয়ার্ড বায়াস হলো যখন আমরা পিএন জাংশন এতক্ষণ পড়েছিলাম এখানে একটু স্কিপ হয়ে গেছে যে পিএন যে জাংশন আমরা শিখলাম সেই পিএন জাংশনের সিম্বল বা প্রতীক হলো এটি পি প্রান্ত এটি হলো এন প্রান্ত। এটি হলো কি পিএন জাংশনের সিম্বল অফ পিএন জাংশন। কথাটা ক্লিয়ার? এটি হলো পিএন জাংশনের একটি সিম্বল বা প্রতীক। আর এই মাঝখানে যে এখানে যে থিক বা পুরো যে অংশ প্রান্তটি আছে সেটি হলো পি প্রান্ত আর এখানে যে ন্যারো বা চিকন যে অংশটি রয়েছে সেটিকে আমরা বলবো এন প্রান্ত। তো এটি হলো সিম্বল অফ পিএন জাংশন। আর যদি আমরা একটা ব্লক ডায়াগ্রাম দেখি সেখানে কি হবে এটি হলো একটি পিএন জাংশনের ব্লক ডায়াগ্রাম। এটি হলো পি এটি হলো কি এন। কথাটা ক্লিয়ার? তো এটি হলো পি প্রান্ত এটি হলো এন প্রান্ত আর মাঝখানের যে অংশটি আছে এটাকে আমরা বলছি কি জাংশন তল। হ্যাঁ বা একটি জাংশন তৈরি হবে এটি একটি জাংশন তল অর্থাৎ পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের যে মিটিং পয়েন্ট সেটিকে আমরা বলছি জাংশন তল। কথাটা ক্লিয়ার? তো এটি হলো পিএন জাংশনের সিম্বল আর নিচে যেটি হলো এটি হলো কি ব্লক ডায়াগ্রাম অফ পিএন জাংশন। কথাটা ক্লিয়ার? তাহলে এরকম যদি একটি ফিগার তোমরা দেখো তাহলে বুঝতে হবে এটি কি একটি পিএন জাংশন ডায়োডের প্রতীক। আর যদি এরকম কিছু দেখো তাহলে তোমাকে ভাবতে হবে যে এটি একটি পিএন জাংশনের ব্লক ডায়াগ্রাম বা ব্লক চিত্র। কথাটা ক্লিয়ার? তো এখন যথারীতি আমরা সম্মুখ যে সম্মুখ বায়াস বা ফরওয়ার্ড বায়াসের উপরে কথা বলবো। তো সম্মুখ ঝোঁক কাকে বলে? অর্থাৎ একটি পিএন জাংশনের পি প্রান্তের সাথে যদি একটি ব্যাটারির ধনাত্মক প্রান্তকে এবং পিএন জাংশনের এন প্রান্তের সাথে যদি একটি ব্যাটারির বা কোষের ঋণাত্মক প্রান্তকে যুক্ত করা হয় তখন সেটিকে বলা হয় ফরওয়ার্ড বায়াস। আবার কথাটা বলছি দেখো ফিগারটা দেখলে তোমরা এমনি বুঝতে পারবে। এটি
পি প্রান্ত, এটি হলো কি এন প্রান্ত। এখন আমরা কি করব, এখানে একটি ব্যাটারি প্রয়োগ করে এখানে বহিস্থ ভোল্টেজ বা বিভব পার্থক্য প্রয়োগ করব। কথাটা ক্লিয়ার? তাহলে কি খেয়াল করো, যখন ব্যাটারি বা কোষের ধনাত্মক প্রান্ত পিএন জাংশনের পি প্রান্তের সাথে এবং ব্যাটারি বা কোষের ঋণাত্মক প্রান্ত পিএন জাংশনের এন প্রান্তের সাথে যুক্ত হয়, তখন এই ধরনের যে কানেকশন বা সংযোগ এটিকে বলা হয় ফরওয়ার্ড বায়াস। কথাটা ক্লিয়ার? এখন খেয়াল করো, আমরা জানি কি পি টাইপ সেমিকন্ডাক্টরের যে পি প্রান্ত সেখানে কি থাকে, হোলের আধিক্য থাকে। তার মানে পি অঞ্চলে কি থাকবে, হোলের আধিক্য থাকবে, অর্থাৎ হোলের পরিমাণ কি হবে, বেশি হবে। কথাটা ক্লিয়ার? আর কি বলেছিলাম, এন অঞ্চলে কি থাকবে, ইলেকট্রনের আধিক্য থাকবে। এখন খেয়াল করো, যখন আমরা ফরওয়ার্ড বায়াস করলাম, এখানে ফরওয়ার্ড বায়াসিং এর মাধ্যমে কানেকশন দিলাম, তখন দেখবা এখানে এই যে ব্যাটারির পজিটিভ প্রান্ত, আমরা জানি কি যারা অপোজিট চার্জ পরস্পরকে কি করে, অ্যাটাক করে, অর্থাৎ বিপরীতধর্মী আধান পরস্পরকে কি করে, আকর্ষণ করে। এটাকে দুই ভাবে ব্যাখ্যা করা যায়। আমরা প্রথমটা বলছি যে ব্যাটারির এই যে পজিটিভ প্রান্ত সে কি করবে, এন অঞ্চলের ইলেকট্রনগুলো, যেহেতু ব্যাটারি পজিটিভ প্রান্ত এটাকে আমরা ধনাত্মক বলি, এখানে ইলেকট্রনগুলো ঋণাত্মক, তো কি হবে, ব্যাটারির পজিটিভ প্রান্ত ইলেকট্রনগুলোকে বাম দিকে অর্থাৎ পি অঞ্চলের দিকে আকর্ষণ করবে, কারণ এরা পরস্পর কি অপোজিট চার্জ বিশিষ্ট। আর ব্যাটারির ঋণাত্মক যে প্রান্ত তারা কি করবে, এই পি অঞ্চলের হোলগুলোকে কি করবে, এন অঞ্চলের দিকে কি করবে, আকর্ষণ করবে। কথাটা ক্লিয়ার? তাই যদি হয় সেক্ষেত্রে কি হবে যে, আর এই যে মাঝখানের যে অংশটি আছে এটিকে বলা হয় ডিপ্লেশন লেয়ার। একটু আগে আমরা বলেছিলাম এটি হলো ডিপ্লেশন লেয়ার। হ্যাঁ, ডিপ্লেশন লেয়ার। তখন যখন ব্যাটারির ধনাত্মক প্রান্ত এন অঞ্চলের ইলেকট্রনগুলোকে পি অঞ্চলের দিকে আকর্ষণ করবে এবং ব্যাটারির ঋণাত্মক প্রান্ত পি অঞ্চলের হোলগুলোকে এন অঞ্চলের দিকে আকর্ষণ করবে, তখন কি হবে যে এন অঞ্চলের যে ইলেকট্রনগুলো আছে সেগুলো এই জাংশন ডিপ্লেশন লেয়ার অর্থাৎ এই নিঃশেষ স্তর পার হয়ে পি অঞ্চলের দিকে চলে আসবে এবং পি অঞ্চলের হোলগুলো এই জাংশন বা ডিপ্লেশন লেয়ার বা নিঃশেষ স্তর পার হয়ে কি হবে, এন অঞ্চলের দিকে চলে যাবে। অ্যাজ এ রেজাল্ট কি হবে, এখানে যে ডিপ্লেশন লেয়ারটি আছে সেটি ভ্যানিশ হয়ে যাবে এবং এর মাধ্যমে কি হবে, এর ভিতর দিয়ে কি হবে, তড়িৎ প্রবাহ শুরু হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? এইভাবে ফরওয়ার্ড বায়াসিং করলে কি হবে, একটি বর্তনীতে কি হবে, এই জাংশন তো অবশ্যই এবং এর বাইরে যে বর্তনীটি আমরা যুক্ত করেছি এই জাংশন প্লাস এই বহিস্থ বর্তনীর ভিতর দিয়ে কি হবে, তড়িৎ প্রবাহ শুরু হবে। আর এই ধরনের তড়িৎ প্রবাহকে বলা হয় সম্মুখী প্রবাহ। আর এই ধরনের যে ঝোঁক আমরা প্রদান করলাম এখানে, যে ব্যাটারির ধনাত্মক প্রান্ত পিএন জাংশনের ধনাত্মক পি প্রান্ত এবং ব্যাটারির ঋণাত্মক প্রান্ত পিএন জাংশনের এন প্রান্তের সাথে যুক্ত করলাম, এই ধরনের যে ঝোঁক এটিকে বলা হয় সম্মুখী ঝোঁক বা ফরওয়ার্ড বায়াস। কথাটা ক্লিয়ার? আবার যদি আমরা চিন্তা করি, এটা আরেক অন্যভাবে বলা যায় যে এটা দেখো পজিটিভ, হ্যাঁ এটা ব্যাটারি পজিটিভ প্রান্ত, হোলগুলো আমরা জানি কি পজিটিভ, তো এরা কি পরস্পরকে কি রিপালস করবে, তখন অর্থাৎ এই যে এখানে যে হোলগুলো আছে সেগুলো ভিতরের দিকে যেতে থাকবে আর এখানে ব্যাটারি নেগেটিভ প্রান্ত আর এখানে ইলেকট্রনগুলো কি নেগেটিভ, তার মানে এরা পরস্পর রিপালস করবে, তার মানে হোলগুলো এদিকে যেতে চাইবে, ইলেকট্রনগুলো কি এদিকে যেতে আসতে চাইবে, তখন কি হবে, এই যে মাঝখানের যে ডিপ্লেশন লেয়ারটি আছে আস্তে আস্তে কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট কি হবে, এই যে পিএন জাংশন এর ভিতর দিয়ে কি হবে, তড়িৎ প্রবাহ শুরু হয়ে যাবে। আর এই তড়িৎ প্রবাহকে বলা হয় সম্মুখী প্রবাহ এবং এই যে আমরা যেখানে যে বায়াস করলাম, এখানে যে ঝোঁক প্রদান করলাম এটিকে বলা হবে সম্মুখী ঝোঁক বা ফরওয়ার্ড বায়াস। কথাটা ক্লিয়ার? এখন
তার মানে এটি ছিল কি ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী ঝোঁক। তো এখন আমরা দেখব বিমুখী ঝোঁক কাকে বলে বা বিমুখী ঝোঁকটা কি, এটা দিয়ে আমরা দেখতে পারি। খেয়াল করো, আমরা যখন ব্যাটারি বা কোষের ঋণাত্মক প্রান্তকে পিএন জাংশনের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করব, পিএন জাংশনের পি প্রান্তের সাথে যুক্ত করব এবং কোষের ধনাত্মক প্রান্তকে পিএন জাংশনের এন প্রান্তের সাথে যুক্ত করব বা এন টার্মিনালের সাথে যুক্ত করব, তখন এই ধরনের সংযোগকে বলা হয় রিভার্স বায়াস বা কি এটাকে বলবো আমরা রিভার্স বায়াস। কথাটা ক্লিয়ার? সেক্ষেত্রে কি হবে খেয়াল করো, এরকমের যদি হয়, অর্থাৎ যখন একটি কোষের ঋণাত্মক প্রান্ত পিএন জাংশনের পি প্রান্তের সাথে এবং কোষের বা ব্যাটারির ধনাত্মক প্রান্ত পিএন জাংশনের এন প্রান্তের সাথে যুক্ত হয়, তখন এ ধরনের সংযোগকে বলা হয় বিমুখী ঝোঁক বা রিভার্স বায়াস। কথাটা ক্লিয়ার? এখন তাই যদি হয় সেক্ষেত্রে কি হবে খেয়াল করো, তো এখন খেয়াল করো, আবার বলছি, যখন ব্যাটারি বা কোষের ঋণাত্মক প্রান্ত পিএন জাংশনের পি প্রান্তের সাথে এবং ব্যাটারি বা কোষের ধনাত্মক প্রান্ত পিএন জাংশনের এন প্রান্তের সাথে যুক্ত হয়, তখন এই ধরনের সংযোগকে আমরা বলবো রিভার্স বায়াস বা বিমুখী ঝোঁক। এখন খেয়াল করো, আমরা জানি পি অঞ্চলে হোলের আধিক্য থাকে আর এন অঞ্চলে কি ইলেকট্রনের আধিক্য থাকে। তাই যদি হয় সেক্ষেত্রে এই ব্যাটারির ধনাত্মক প্রান্তের, যেহেতু ইলেকট্রনের চার্জ নেগেটিভ আমরা জানি, ইলেকট্রনের ব্যাটারির ধনাত্মক প্রান্তের আকর্ষণের কারণে এন অঞ্চলে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো কি এদিকে মুভ করবে, অর্থাৎ এন অঞ্চলের ভিতরে কি থেকে যাবে। আবার পি অঞ্চলের যে হোলের আধিক্য থাকে, তো এটা ব্যাটারির ঋণাত্মক প্রান্ত আর এটি কি হোলগুলো ধনাত্মক, এর আকর্ষণের কারণে, ঋণাত্মক প্রান্তের আকর্ষণের কারণে কি হবে, পি অঞ্চলের যে হোলগুলো আছে সেগুলো এদিকে আকর্ষিত হবে, কারণ আমরা জানি বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করে বিকর্ষণ করে। কথাটা ক্লিয়ার? তো এজ এ রেজাল্ট কি হবে, এই যে মাঝখানে যে ডিপ্লেশন লেয়ারটি ছিল, কোন ইলেকট্রন তো এন প্রান্ত থেকে ইলেকট্রন পি প্রান্তে তো আসলোই না, বা পি প্রান্ত থেকে হোলগুলো তো এন প্রান্তে গেলই না, উপরন্ত তারা কি করলো, যে যার প্রান্তেই কি থেকে গেল এবং তারা দুদিকে কি করলো আকর্ষিত হলো, এবং মাঝখানে কি যে ডিপ্লেশন লেয়ারটি ছিল সেটির দৈর্ঘ্য কি অনেকটা বেড়ে গেল, ঠিক না? তো এজ এ রেজাল্ট যেহেতু এখানে এখানে কোনো তড়িৎ প্রবাহ হলো না, তার মানে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে রিভার্স বায়াসের কারণে কি হয়, বর্তনীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না। তো একটি বর্তনীকে যদি আমরা সম্মুখ ঝোঁক প্রদান করি সেক্ষেত্রে দেখা যাবে তাহলে কি হবে, সেই বর্তনীর ভিতর দিয়ে যদি এখানে পিএন জাংশন থাকে সেক্ষেত্রে তড়িৎ প্রবাহিত হবে, আর সেখানে আরেকটি আবার যদি আমরা কি এখানে বিমুখী ঝোঁক প্রদান করি সেক্ষেত্রে দেখা যাবে যে ওই জাংশনের ভিতর দিয়ে কি হবে, তড়িৎ প্রবাহিত হবে না। তার মানে দেখলাম শুধু আমরা যখন সম্মুখী ঝোঁক প্রদান করেছিলাম তখন এর ভিতর দিয়ে কি হলো তড়িৎ প্রবাহিত হয়েছে, কিন্তু যখন বিমুখী ঝোঁক প্রদান করলাম তখন এর ভিতর দিয়ে কি তড়িৎ প্রবাহিত হয় নাই। সুতরাং আমরা বলতে পারি যে পিএন জাংশন কি করে, একদিকে তড়িৎ পরিবহন করে, আর যেহেতু পিএন জাংশন একদিকে তড়িৎ পরিবহন করে সেজন্য আমরা বলতে পারি কি যে পিএন জাংশন হলো কি একটি সেমিকন্ডাক্টর রেকটিফায়ার। কথাটা ক্লিয়ার?
রেকটিফায়ার সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। রেকটিফায়ার হলো একটি ইলেকট্রনিক ডিভাইস বা যান্ত্রিক ব্যবস্থা যা তড়িৎ প্রবাহকে একমুখী করে, তাকে রেকটিফায়ার বলে। অথবা তোমরা এটাকে অন্যভাবেও ডিফাইন করতে পারো যে ইলেকট্রনিক ডিভাইস এসি কারেন্টকে অর্থাৎ অল্টারনেটিং কারেন্টকে ডিসি কারেন্ট ডিরেক্ট কারেন্টে রূপান্তর করে, তাকে রেকটিফায়ার বলে। এই নিয়ে আমরা সামনের ক্লাসগুলোতে কথা বলবো। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সম্মুখ যোগ কি আর বিমুখী যোগ কি। একদম সংক্ষেপে মনে রাখবা যে সম্মুখ যোগের ক্ষেত্রে কি হবে, ব্যাটারি ধনাত্মক প্রান্ত পিএন জাংশনের পি প্রান্ত আর ব্যাটারির ঋণাত্মক প্রান্ত পিএন জাংশনের এন প্রান্তের সাথে যুক্ত হবে। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে এর উল্টোটা, যে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত পিএন জাংশনের পি প্রান্তের সাথে এবং ব্যাটারির ধনাত্মক প্রান্ত পিএন জাংশনের এন প্রান্তের সাথে যুক্ত হবে। কথাটা ক্লিয়ার? এভাবে কি সম্মুখী যোগ এবং বিমুখী যোগ আমরা ব্যাখ্যা করতে পারি। আর একটা এখানে একটি শর্ট কোশ্চেন, এটা অনেকেই তোমাদের ভাইবে করে কোশ্চেন হয়, বলতে পারো না কোন যোগে তড়িৎ প্রবাহিত হয়। অবশ্যই বলতে হবে সম্মুখী যোগে। আর বিমুখী যোগের ক্ষেত্রে কি তড়িৎ প্রবাহিত হয় না। তো এখন দেখো যে টপিকটির উপরে আমরা কথা বলবো সেটি হলো ডাইনামিক রেজিস্ট্যান্স বা গতীয় রোধ। ডাইনামিক রেজিস্ট্যান্স বা গতীয় রোধ। গতীয় রোধ কাকে বলে? আমরা যদি একটি পিএন জাংশনে কি করি, বহিস্থ ভোল্টেজ প্রয়োগ করি, সেক্ষেত্রে তড়িৎ প্রবাহে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তাকে গতীয় রোধ বলে। এটি পরীক্ষা 1 মার্কের কোশ্চেন হিসেবে বহুবার আসছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য। তো গতীয় রোধ কাকে বলে? বলবা পিএন জাংশনে বহিস্থ ভোল্টেজ প্রয়োগ করা হলে তড়িৎ প্রবাহে যে প্রতিবন্ধকতা বা বাধার সৃষ্টি হয় তাকে গতীয় রোধ বলে। এখন পিএন জাংশনটি যদি কি সম্মুখ ঝোঁকে থাকে, অর্থাৎ ডায়োডের সম্মুখী ঝোঁকের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় তাকে বলবো সম্মুখী রোধ। আর ডায়োডটি যদি বিমুখী ঝোঁকে থাকে, একটু আগে আমরা যেটা দেখলাম, যদি বিমুখী ঝোঁকে থাকে সেক্ষেত্রে যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় সেটিকে বলতে হবে কি বিমুখী রোধ। তাহলে এখানে তিনটা ছোট কোশ্চেন আমরা শিখে ফেললাম, গতীয় রোধ, সম্মুখী রোধ, আরেকটি কি বিমুখী রোধ। আবার বলছি গতীয় রোধ কি, বা এটাকে ইংলিশে বলা হয় ডাইনামিক রেজিস্ট্যান্স। এটি হলো পিএন জাংশনে যদি আমরা কি করি, বহিস্থ ভোল্টেজ প্রয়োগ করি, তাহলে তড়িৎ প্রবাহে যে প্রতিবন্ধকতা বা বাধার সৃষ্টি হয় তাকে বলা হবে গতীয় রোধ। আর এই পিএন জাংশনটি যদি সম্মুখ ঝোঁকে থাকে তাহলে যে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে সেটিকে আমরা বলবো সম্মুখী রোধ। আর যদি পিএন জাংশনটি বিমুখী ঝোঁকে থাকে সেক্ষেত্রে যে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে সেটিকে আমরা বলবো বিমুখী রোধ। কথাটা ক্লিয়ার? আর রোধ, এটি গত ক্লাসে আমরা বলেছিলাম, রোধ হলো প্রত্যেকটা পদার্থের একটি সাধারণ ধর্ম, যে ধর্মের কারণে ওই পদার্থটির ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বিঘ্নিত হয় বা বাধাপ্রাপ্ত হয়, বা ওই পদার্থটির ভিতর দিয়ে তড়িৎ চলাচল করতে কি বাধার সম্মুখীন হয়, তাকে বলা হয় রোধ। এটি আমরা যখন 3rd চ্যাপ্টার পড়বো তখন হয়তো এই সম্পর্কে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করা যাবে। আর এই যে সম্মুখী রোধ আর যে বিমুখী রোধ, এটি বিমুখী রোধে সম্মুখী রোধের তুলনায় বিমুখী রোধের মান অনেক বেশি। এটি যদি আমরা সিলিকনের ক্ষেত্রে চিন্তা করি তাহলে সিলিকনের ক্ষেত্রে সম্মুখী আর বিমুখী রোধের অনুপাত হলো 40,000:1, অর্থাৎ 40,000 যদি কি হয় বিমুখী রোধ হয় তাহলে সম্মুখী রোধ হবে কত? 1। অর্থাৎ রোধের একক তো ওহম আমরা জানি, এটা আমরা বলবো ইনশাআল্লাহ, পরে আলোচনা করব। 40 অর্থাৎ সিলিকনের ক্ষেত্রে যদি বিমুখী রোধের মান 40,000 ওহম হয় সেক্ষেত্রে এর সম্মুখী রোধের মান হবে 1 ওহম। এটা হলো সিলিকনের ক্ষেত্রে। আর যদি আমরা জার্মেনিয়ামের ক্ষেত্রে চিন্তা করি সেক্ষেত্রে সম্মুখী রোধ বিমুখী রোধ আর সম্মুখী রোধের অনুপাত হলো 10 লাখ, অর্থাৎ 1 মিলিয়ন:1। অর্থাৎ যদি বিমুখী রোধের মান কি হয় 10 লাখ ওহম হয় সেক্ষেত্রে বিমুখী রোধ যদি 10 লাখ ওহম হয় সেক্ষেত্রে সম্মুখী রোধ হবে মাত্র 1 ওহম। কথাটা ক্লিয়ার? এরপর সর্বশেষ যে টপিকটির উপর আমরা কথা বলবো সেটি হলো আইডিয়াল ডায়োড।
আইডিয়াল ডায়োড বা আদর্শ ডায়োড। আগেই বলি আদর্শ ডায়োড বলে বাস্তবে কোনো এর অস্তিত্ব নেই, আদর্শ ডায়োড বলে কোনো কিছু নেই। কিন্তু কোনো ডায়োড বর্তনীকে যদি আমরা অ্যানালাইসিস করি, এক্সপ্লেইন করি, বিশ্লেষণ করি, তখন সব ডায়োডকে আমরা আদর্শ ডায়োড বলে ধরে নেই। কথাটা ক্লিয়ার? আবার বলছি, আদর্শ ডায়োড বলে বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই, কিন্তু যখন আমরা কোনো ডায়োড বর্তনীকে বিশ্লেষণ করি, অ্যানালাইসিস করে এক্সপ্লেইন করি, তখন আমরা ধরে নেই যে এই ডায়োডটি কি আদর্শ ডায়োড। তো আদর্শ ডায়োড কাকে বলে? এটি পরীক্ষা 1 মার্কের কোশ্চেন হিসেবে আসে। আদর্শ ডায়োড অর্থাৎ যে সকল ডায়োড সম্মুখী ঝোঁকে একটি নিখুঁত পরিবাহী নিয়ে আচরণ করে আর বিমুখী ঝোঁকের ক্ষেত্রে একটি অন্তরক বা অপরিবাহী ন্যায় আচরণ করে, সেই সকল ডায়োডকে বলা হয় আইডিয়াল ডায়োড। আবার বলছি, ডায়োডটি যদি সম্মুখী ঝোঁকে থাকে তাহলে নিখুঁত পরিবাহী, অর্থাৎ এর ভিতর দিয়ে কি পুরোদমে তড়িৎ প্রবাহিত হবে। আর যদি বিমুখী ঝোঁকে থাকে সেক্ষেত্রে এটি একটি নিখুঁত অন্তরক, অর্থাৎ এর ভিতর দিয়ে কি মোটেই তড়িৎ প্রবাহিত হবে না। এই ধরনের ডায়োডকে বলা হয় আইডিয়াল ডায়োড। কথাটা ক্লিয়ার? আবার বলছি, যে সকল ডায়োড সম্মুখী ঝোঁকে একটি নিখুঁত পরিবাহী এবং বিমুখী ঝোঁকে একটি নিখুঁত অন্তরক বা অপরিবাহী ন্যায় আচরণ করে, সেই সকল ডায়োডকে আমরা বলবো কি আদর্শ ডায়োড। আর একটু আগে বলেছি আদর্শ ডায়োড বলে বাস্তবে কোনো কিছু নেই, কিন্তু যখন আমরা কোনো ডায়োড বর্তনীকে বিশ্লেষণ করি, অ্যানালাইসিস করি বা এক্সপ্লেইন করতে যাই, তখন আমরা সকল ডায়োডকে কি করি আদর্শ ডায়োড বলেই ধরে নিই। তার মানে ধরে নিতে পারো এটি একটি কল্পনা প্রসূত ধারণা মাত্র। তো পিএন জাংশনের উপরে আমাদের আরেকটি লেকচার আমরা দিব ইনশাআল্লাহ। সেটি পিএন জাংশনের যে আইভি যে কার্ভ, অর্থাৎ ইলেকট্রিসিটি ভার্সেস ভোল্ট যে কার্ভটি, এটি খুব ইম্পর্টেন্ট। আগামী ক্লাস ইনশাআল্লাহ এটির উপরে কথা বলবো। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।